দর্শক, ক্ষণে ক্ষণে রং বদলায় রাজনীতি। রাজনীতি কতটা গণমানুষের? রাজনৈতিক অঙ্গনে নতুন সহ পুরনো দলগুলো রাজনৈতিক চর্চা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা নিয়ে এখন এগিয়ে যাচ্ছে কি বাংলাদেশ? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশের মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত এই আয়োজনে। আজ স্টুডিওতে আমাকে তিনজন অতিথি সময় দিয়েছেন। আমার সঙ্গে সর্ববাম থেকে রয়েছে শরীফুজ্জামান শরীফ, রাজনীতির বিশ্লেষক। শরীফ ভাই, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এসছেন। মনিরা, স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। দেশের রাজনীতি অনেকটাই পারিপার্শ্বিক যে বড় রাষ্ট্রগুলো আছে সেটা নির্ভর হয়ে থাকে। আমি একটু কূটনীতিতে দিয়ে রাজনীতিতে ফিরতে চাই। তারেক রহমানের সরকার 4 মাস বয়স, 4 মাসের প্রেক্ষিতে বড় একটি দেশে সফর করতে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী সস্ত্রীক। এই সফর কূটনীতি এবং অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? চীন তো অনেক বড় দেশ, পরাশক্তি। দেখেন, চীন পরাশক্তি, আমেরিকা মহাপরাশক্তি, তারপরে রাশিয়া আরেক পরাশক্তি, এই সমস্ত আপনার বাবেলের মধ্য দিয়ে দুনিয়া অনেক দিন ছিল। বাট এখন আর এই ইকুয়েশনগুলো কাজ করে না। কারণ আমরা এটা বিখ্যাত ফিলোসোফার একজন আলেকজান্ডার দুগিন, তার একটা থিওরাইজেশন আছে, সেটা হলো যে আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখন আর এক সময় ব্রিটেনের সাম্রাজ্য কি বলে, সূর্য অস্ত যায় না, তারপরেও গেছে, কলোনি শেষ হয়েছে, ব্রিটেন তারপর ব্রিক্স থেকেও বাইর হয়ে গেছে। তো এবং পৃথিবীর পরাশক্তি আমেরিকা ভিয়েতনামে পরাজিত হয়েছে। ইরাক যুদ্ধের রেজাল্ট যাই বলেন, মানুষ মারা গিয়েছে কিন্তু জয়লাভ করছে বলা যাবে না। আফগানিস্তানে তো স্পষ্ট দেখা গেছে কীভাবে পরাজিত হয়েছে তারা। তো ফলে এবং সর্বশেষ ইরান যুদ্ধে, এই যুদ্ধে পরাজয় বরণ করেছে, এটা আমেরিকার 80% লোক মনে করে আমেরিকা পরাজিত হয়েছে, অন্য দেশ তো বাদ দিলাম। তো তার মানে পরাশক্তি, সুপার পাওয়ার, এই মিথ, এগুলি হলো এগুলি মিথ। বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। অতীত তো নাই, নিকট অতীতেও নাই। তো সেদিক থেকে এখন আমাদের এখানে পররাষ্ট্রনীতির মূল সমস্যাটা হলো আমাদেরকে শেখানো হয়েছে বন্ধুরাষ্ট্র বলে কোনো কিছু হয় না। স্টেট অফ এক্সেপশন বলে বিখ্যাত, এটা বহুবার আমি আলাপ দিছি, তারপরেও তত্ত্বে আজকে যাব না, রাজনীতিতে থাকবো। আপনার আগামবেন এটা থিওরাইজ করছে, এবং কার্ল স্মিথের তত্ত্বায়ন, যেটা একটা রাষ্ট্র যে আরেকটা রাষ্ট্র থেকে আলাদা হয়। আরবে এক আরবি ভাষাভাষী এতগুলো রাষ্ট্র কেন আলাদা হয়? তার ইন্টারেস্ট আলাদা। কলকাতার লোকও বাংলা বলে, কিন্তু সে ভারতীয় বাঙালি, কিন্তু আমি বাংলাদেশি। এই যে বাংলাদেশি আমাদের আত্মপরিচয়টা, এটা একটা সিভিলাইজেশনের আত্মপরিচয় আমাদের। সেই আত্মপরিচয় জায়গা থেকে এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমাদের একটা সুযোগ আছে, আমরাও কীভাবে একটা পোল হয়ে উঠতে পারি সেই চেষ্টাটা করার। যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্রের আপনার বয়ানের মধ্যে দিয়ে দীর্ঘদিন এটা পরাধীন পররাষ্ট্রনীতির কাঠামোর মধ্যে আমাদের আটকে রাখা হয়েছে, ফলে আমরা গ্লোবালি ফ্লারিশ করতে পারিনি। সাউথ এশিয়াতে তো আমরা একটা কলোনির মধ্যে ছিলাম দীর্ঘদিন একটা রাষ্ট্রের। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি যেটা, এটা দলমত নির্বিশেষে সবাই অ্যাপ্রিসিয়েট করে এই কারণে। এবং এটাকে সফল করার জন্য আমাদের যেটা দরকার, এখন আপনি যেখানে রাজনীতিতে আসতে চান, ন্যাশনাল ইন্টিগ্রিটি দরকার, ন্যাশনাল পলিটিক্স দরকার। আপনি নিজের পায়ে দাঁড়ানো পড়েন না, দৌড়াবেন, আপনি দৌড়ে আরেক দিকে যাবেন। তো ফলে এখন আমাদের এখানে কতগুলো আপনার এখানে দীর্ঘ সময় আমরা একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে ছিলাম, এবং সেই কাঠামোর মধ্যে দেশি বিদেশি কি এলিমেন্ট ছিল, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করি, সবাই জানে। এবং 111-এর বাই প্রোডাক্ট হিসেবে কীভাবে একটা ফ্যাসিবাদী সরকার আসলো। ফলে এখানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা, যেটা আমরা বারবার বলি, সেটা যদি হয়, এবং আপনার সভারেন্টির মালিকানা তো তারেক রহমান না, সভারেন্টির মালিকানা বিএনপির না, সভারেন্টির মালিকানা জনগণ, পপুলার সভারেন্টি, জনগণ যে সভারেন্ট ক্ষমতার মালিকানা। এই জন্য ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা হয়, ভোটাধিকার প্রতিষ্ঠা, সার্বভৌম ক্ষমতা প্রয়োগ, এবং ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করার নাগরিক ভিত্তিক বন্দোবস্তের মধ্য দিয়ে। কোনো রকম কোনো চেতনা, সেটা 71 বা 24-এর চেতনা বিক্রির মধ্য দিয়ে না, নাগরিক ভিত্তিক। আপনি কি খান, কি বিশ্বাস করেন না করেন, তার চেয়ে বড় কথা আমি কথা বলবো রাষ্ট্র হিসেবে আপনার অধিকার নিয়ে। আপনার স্বাস্থ্য, শিক্ষা এবং আপনার মৌলিক অধিকার, এগুলো ঠিক আছে এটা কিনা, এটা আপনি কী বিশ্বাস করেন এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি হিন্দু না মুসলমান, এটাও রাষ্ট্রে জানার দরকার নেই। ফলে এই জায়গার থেকে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের কাছে আপনার জনগণ সবসময়ই তার আপনার সহযোগী পার্টনার হিসেবে বিবেচিত হবে, এবং জনগণের কাছে সেই রাষ্ট্রটা জবাবদিহিমূলক থাকবে, সেই রাষ্ট্রটা দায়বদ্ধ থাকবে। এরকম একটা কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ 54 বছর ধরে যাওয়ার স্ট্রাগল করেছে। এটাই জনগণের আকাঙ্ক্ষা, এটাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এটাই 90-এর আকাঙ্ক্ষা, এটাই 71-এর আকাঙ্ক্ষা, এটা কমন আকাঙ্ক্ষা, এটা বারবার নানা রূপে ফিরে আসছে। সো এই জিনিসটা করার একটা সুবর্ণ সুযোগ
গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে, নানা পর্ব পার হয়ে 18 বছরের অস্থিরতা, 18 মাসের অব্যবস্থাপনা থেকে শুরু করে এখন একটা নির্বাচিত সরকার। ফলে সেই নির্বাচিত সরকারের দিকে জনগণ তাকায় আছে এবং সেই নির্বাচিত সরকারকে লিড দিচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জেস হলো, দেখেন এখানে এই পর্ব এইটুক বলে শেষ করি যে অনেক সময় জিডিপির নিরেখে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে দেখা হয়। এটা একটা বুলশিট আইডিয়া গ্লোবালি। জিডিপির নিরেখে দেখার কিছু নেই, দেখতে হবে আমার জনগণের কর্মসংস্থান ঠিকমতো হলো কিনা, লাইভলিহুড ঠিকমতো হলো। অনেক সময় ঋণ করেও প্রবৃদ্ধি বাড়ায় দেখানোর প্রবণতা আমরা অতীতে দেখছি। তো ফলে এখানে রিয়েলি কর্মসংস্থান লাগবে, রিয়েলি মানুষের আপনার ভাগ্যের উন্নয়ন যেটা প্র্যাকটিক্যালি করতে হবে, রিয়েলি ঘুষ ছাড়া চাকরির ব্যবস্থাটা করতে হবে। কিন্তু এখনও সেটা কাঙ্ক্ষিত মাত্রায় শুরু করা যায় নাই। এখনও আপনার ঘুষ ছাড়া চাকরি হচ্ছে এটা বলা যাবে না। এখনও বাজার পুরাপুরি জনগণের স্বস্তির মধ্যে অনেকখানি আছে, কিন্তু এটা পরিপূর্ণভাবে সিকিউর করতে হবে। তারপরে আপনার এই যে আপনার জিডিপির মূলক যে খেলা, এক্ষেত্রে থেকে বের হয়ে আইসা প্র্যাকটিক্যালি, হ্যাঁ, র্যাটোরিক্সের বাইরে আপনার বিএনপিকে এটা কইরা দেখাইতে হবে। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ এবং বিদেশি বিনিয়োগ না ছাড়া বিএনপির অর্থনীতি পুনরুদ্ধারের যে 3টা ধাপ, প্রথম হলো পুনরুদ্ধার, তারপরে পুনর্গঠন, তারপরে প্রবৃদ্ধি। তো এটা যেভাবে অ্যাকর্ডিং টু বাজেট যেভাবে সে বর্ণনা করছে, তার যে আইডিয়াটা সেটা বাস্তবায়ন করার জন্য এখানে ফরেন ইনভেস্টমেন্ট মাস্ট লাগবে এবং সেই ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে ডেফিনেটলি চায়না খুবই গুরুত্বপূর্ণ, মালয়েশিয়া শ্রমবাজারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য চায়নাই মূলত গুরুত্বপূর্ণ। সেইটা আসবে, এনশিওর হবে। সেক্ষেত্রে লোকাল পলিটিক্স, স্থানীয়ভাবে গণতান্ত্রিক যে অবস্থা, এটার স্বাস্থ্যটা ঠিক রাখা, আইন শৃঙ্খলা অবস্থা এগুলো ঠিক রাখা এবং যারা বিরোধী রাজনীতি আছে তাদেরকেও একটা কোঅপারেটিভ ভূমিকায় আনা দেশের স্বার্থে। তারা তাদের বিরোধিতার রাজনীতি করবে, সরকারের সমালোচনা করবে, এগুলো সব ঠিক আছে। বাট জাতীয় স্বার্থের আলোকে, যেহেতু গণঅভ্যুত্থানের পরে 100% বিরোধিতার জায়গা আর নাই, সেটা বহুবার বলছি আমি, তো যার যার রাজনীতি করবে আলাদা, হ্যাঁ, কিন্তু তারপরেও এই ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং ন্যাশনাল সভারেন্টি এবং ন্যাশনাল প্রবৃদ্ধি বা আপনার সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে একটা কোঅপারেশন দরকার। যদি এখানে স্ট্যাবিলিটি না আসে, গণতান্ত্রিক সিকিউরিটি না আসে, ইনভেস্টমেন্ট আসবে না। এটা 18 মাসে পরীক্ষিত প্রমাণ। ফলে সেদিক থেকে সরকারের সামনে আপনার একটা চ্যালেঞ্জিং কন্ডিশন সরকারের মধ্যে পড়ছে এবং সেই চ্যালেঞ্জিং কন্ডিশন কতটা ভালোভাবে উতরাইতে পারে তার উপর সরকারের বাকি প্রতিশ্রুতিগুলো সফলতা নির্ভর করে। মনিরার কাছে একটু যেতে চাই। মনিরার, সময়ও শুরু করলাম। আপনাদের আন্দোলন সংগ্রাম বা যা, তাতে আমি যে স্লোগানগুলো শুনেছি, দিল্লি না ঢাকা, কিন্তু ঢাকা না বেইজিং, ঢাকা না নিউ ইয়র্ক, এরকম কোনো স্লোগান ছিল না। আপনার কাছে স্ট্রেট আমি যেটা জানতে চাই, 4 মাসের সরকার, বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে প্রথম সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আপনারা তো নতুন রাজনৈতিক দল, প্রজেকশন রাখেন যে কূটনীতি আসলে কেমন পরিচালিত হচ্ছে সরকারের পক্ষ থেকে, আপনারা কেমন দেখেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। প্রথমত দিল্লি না ঢাকা, এটা একটা গণ অভ্যুত্থান থেকে যে স্লোগানটা, এবং আমরা বেশিরভাগ সময়ই দেখি যে যখন আসলে বাংলাদেশের মানুষ তো তার এই যে বহুদিন ধরে তার একটা নতজন পররাষ্ট্রনীতিতে আসলে পরিচালিত হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মানে নিজের দেশ সম্পর্কে, নিজের অধিকার সম্পর্কে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে এবং এটা খুব অর্গানিকভাবেই তৈরি হয়েছে এবং যেটা আসলে অনেক দিন ধরে মানুষ বলতে পারেনি এই বিষয়গুলো। দেখা গেছে যে একটা দল এত বছর এই দেশে, যদিও দল কিনা সেটাও একটা প্রশ্ন, একটা সংগঠন এত বছর বাংলাদেশকে শাসন করেছে, কিন্তু মনে হয়েছে তার কাজকর্মে যে সে আসলে আমার দেশের দল নাকি আসলে অন্য একটি দেশের দল, মানে আসলে পরিচালিত হচ্ছে আসলে কোথা থেকে। এবং দেখা গেছে যে আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে তার সত্যিকার অর্থে যে হেডকোয়ার্টার দিল্লি, সেখানেই সেই পলায়নের পরে সেখানেই তার জায়গা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে ঐতিহ্যগতভাবে আমি যদি বলি, বিএনপি সরকার এখন যে ক্ষমতায়, তার পররাষ্ট্রনীতির প্রতি মানুষের এক ধরনের আস্থা আছে। কারণ এই যে নতজানু পররাষ্ট্রনীতির যেই বিষয়গুলো আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, কিন্তু আমরা বিএনপি সরকারের ক্ষেত্রে সবসময় এক ধরনের বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী এরকম দেখেছি। কারণ দিল্লি বলেন, ভারতের সাথে এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের থাকতে হবে, এটা যেরকম সত্য সব দেশের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, কিন্তু বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থ কি বাংলাদেশের বিভিন্ন ধরনের সম্পর্ক, যদি বলি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা, বাংলাদেশের মানুষের যেই সত্যিকার অর্থে তাদের যেই চাওয়া, সেই জায়গা থেকে আসলে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব দেশের সাথে আমাদের এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। কিন্তু
এই যে একদমই এই বন্ধু রাষ্ট্রের কথা যেটা রনি ভাই বললেন, যে বন্ধু রাষ্ট্র বলে বলে এই যে এক ধরনের নির্ভর করে ফেলা একটা দেশের প্রতি, একটা স্পেসিফিক দেশের প্রতি, এবং দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমাদের স্বার্থ বিক্রি করে, বাংলাদেশের জনগণের স্বার্থ বিক্রি করে দেখা গেছে যে সেই দেশকে সুবিধা দেওয়া, এই নীতিতে আর বাংলাদেশ চলবে না। কিন্তু এই জায়গা থেকে আমি যদি বলি কূটনৈতিক জায়গা থেকে বিএনপি মেজর জিয়ার সেই শাসনামল যদি বলি, পরবর্তীতে যদি বলি যে বেগম খালেদা জিয়ার কথা, সেই জায়গা থেকে কিন্তু শুধুমাত্র একটি দেশের প্রতি নির্ভরতা, এটা কিন্তু আসলে এই পররাষ্ট্রনীতিতে আমরা দেখিনি। সুতরাং সেই জায়গা থেকে আমি আসলে ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি আশাবাদী, এবং এই চীন সফরটা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এই সময় প্রধানমন্ত্রীর যে চীন সফর। কারণ দেখেন, স্বাভাবিকভাবে বাংলাদেশের ধরেন কোনো নতুন একটা সরকার ক্ষমতায় এসছে, তারা কখনো কি আসলে ভারত ছাড়া অন্য কোনো দেশ সফর করেছে কিনা এটা আসলে একটু মনে করতে হবে। এবং দেখা গেছে যে এইটাও কিন্তু একটা কৌশলগত অবস্থান এই সরকারের, যে আসলে কিভাবে আসলে সরাসরি চীনের সাথে এক ধরনের মানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তাদের সাথে আলোচনা, কৌশলগত অংশীদারিত্ব নিয়ে জোরদার করার নিয়ে এক ধরনের আলোচনা, এবং নতুন বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে আসলে অনেক ধরনের চুক্তি কিন্তু এবার কিন্তু এই ধরনের আলোচনা হবে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে অবকাঠামোগত এবং জ্বালানি নিয়ে এইবার কিন্তু এখন আলোচনা হবে, যে এখানে কিন্তু সৌর বিদ্যুৎ বিভিন্ন প্রকল্প এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়েও কিন্তু এবার একটা আলোচনার জায়গা আছে। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে যে এই যে চুক্তি যেগুলো, তিস্তা চুক্তি এবং আমরা পদ্মা ব্যারেজ নিয়ে যে আলোচনাগুলো দেখছি, সেগুলো নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কথা হবে। সুতরাং আমরা কিন্তু একটা প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি বাংলাদেশের, যদি বলি যে সাউথ এশিয়ান ভূ রাজনীতির এক ধরনের কিন্তু প্যারাডাইম শিফট হবে, এবং বাংলাদেশের আসলে ওই যে এক ধরনের গত 15 বছরের একটা সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে এসে আমাদের আসলে বাংলাদেশ ফার্স্ট নীতিতে আসলে আমরা যেতে পারবো বলে অন্তত আমি আশা করি। কিন্তু এইখানে সরকারের ক্ষেত্রে আমি যেটা অসুবিধা দেখি সেটা হচ্ছে সীমান্ত নিয়ে যে আসলে অস্থিরতা, সেই জায়গাতে আমার মনে হয় যে সরকারের আরও প্রোঅ্যাক্টিভ ভূমিকা থাকা প্রয়োজন। কারণ দেখেন, এই যে পুশিন নিয়ে আজকেও কিন্তু আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমরা আস্তে আস্তে পুশিন করছি। তো এই যে এই ধরনের আসলে এটা কি মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা, নাকি সত্যিকার অর্থে তারা আসলে কোনো না কোনোভাবে এই পুশিনগুলো করছে? তো এই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করবার জায়গা আছে, এবং বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তার কাছ থেকে আসলে এই বিষয়ে কিন্তু স্পেসিফিক বক্তব্য আমরা আশা করি। এবং এই যে বারবার করে এই ধরনের কথাবার্তা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কি আসলে সেইভাবে করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কি সেই যোগাযোগটা স্থাপন করা যাচ্ছে কিনা, যে বারবার করে এই ধরনের কথাবার্তা কেন আসছে? এবং খুব গুরুত্বপূর্ণভাবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে এই যে ধরেন আমরা দিল্লি না ঢাকা বলেছি, এটা মানে কিন্তু এটাও না যে দিল্লির সাথে আমার কোনো ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে না। আমার দেশের স্বার্থে সব দেশের সাথে আমি এটা সম্পর্ক রাখবো। তবে আমার মনে হয় যে বাংলাদেশের এখন আসলে নতুন করে মানে ভারতের সাথে যেই সম্পর্ক, সেটা নিয়ে আসলে ভাবতে হবে। এবং আমি সবসময় মনে করি যে সম্পর্ক আসলে জনগণের সাথে জনগণের করতে হবে, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের আসলে একটা সম্পর্ক করতে হবে। এবং সেটা আমার মনে হয় অনেকখানি এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ি সবসময়, যে একটা নির্ভরশীলতার পররাষ্ট্রনীতি, সেখান থেকে আমাদের অনেকটা বের করে নিয়ে আসবে বলে আমার মনে হয়। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, মোড়ল রাষ্ট্র ফ্যাক্ট থেকে যদি বাংলাদেশের পররাষ্ট্রনীতি চিন্তা করেন আপনি, তাহলে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ কি? যেহেতু রাজনীতিতে আমি ঢুকবো, আর 4 মাসের এই সরকারের প্রথম বিদেশ সফর আপনি দেখছেন, সেটি নিয়েও একটু বলবেন। বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে বাংলাদেশ আসলে কেমন আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথে আলোচক এবং দর্শকদেরকে। প্রথম সফর এটা প্যাকেজ সফর, প্রথম মালয়েশিয়া, তারপরে চায়না। আমার ব্যক্তিগত অভিমত হলো, বিএনপি সরকারের যতগুলো চ্যালেঞ্জের জায়গা আছে, তার একটা বড় চ্যালেঞ্জের জায়গা হলো বাংলাদেশকে কেন্দ্র করে যে বড় শক্তি হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক। আমেরিকা পৃথিবীর বৃহত্তম একটি শক্তি, এটি আমি অস্বীকার করতে পারবো না। চীন তার বিকাশমান সামরিক অর্থনৈতিক শক্তি, এটিকে আমি অস্বীকার করতে পারবো না। আমাদের পাশেই আর একটা দেশ রয়েছে পরমাণু শক্তি সম্পন্ন ভারত, সেও তার আশপাশের একটা প্রভাব বিস্তার করতে চায়, তার শক্তিটা বাড়াতে চায় নানা রকমের কৌশলে। এই শক্তিগুলো বাংলাদেশ এবং এই অঞ্চলকে ঘিরে তাদের একটা তৎপরতা আছে। এর মধ্যে নতুন আরও কতগুলো উদীয়মান শক্তি আপনি দেখছেন, যে তুরস্ক, তার কতগুলো ইন্টারেস্ট আছে। এটা সমন্বয় করাটা খুব ইম্পর্টেন্ট। এই শক্তিগুলোর সমন্বয় করাটা খুব ইম্পর্টেন্ট। আমি কি চাই তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কতটুকু ক্ষমতা, সক্ষমতা, দক্ষতা আছে
বার্গেনিং করার এবং সমন্বয়টা করার। আপনি দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি চীন সফর করবেন, মালয়েশিয়া সফর করবেন, আমেরিকার রাষ্ট্রদূত ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন ফুটবল নিয়ে আলোচনা করার জন্য। আসলে কি আপনার মনে হয় যে তিনি কেবলমাত্র ফুটবল নিয়ে আলোচনা করার জন্য, ফুটবলের প্রতি সমর্থনের জন্য? এবং একই দিন পররাষ্ট্রমন্ত্রী জাপান, যুক্তরাজ্য এবং ভারতের হাইকমিশনারও সেখানে গিয়েছে। রাইট। তো তার অর্থ হচ্ছে যে এখানে নানা জনের ইন্টারেস্ট আছে। তবে লক্ষণীয় ব্যাপার হলো যে আমাদের এখানে কতগুলো পার্টনার আছে, ডেভেলপমেন্ট পার্টনার, যারা আসলে নাক গলায় কম। আপনি জাপানের কথা যদি বলেন, জাপানের ইনভেস্টমেন্ট, জাপানের কন্ট্রিবিউশন অনেক, কিন্তু জাপান রাজনীতির ভেতরে প্রবেশ করতে চায় না। কিন্তু আমি যতটুকু জানি বা বুঝি বা দেখেছি, চায়নার একটা রাজনৈতিক ইন্টারেস্ট এখানে আছে, তার একটা প্রভাব সৃষ্টি করার একটা চেষ্টা আছে, তার আশপাশে প্রভাব সৃষ্টি করার চেষ্টা আছে, ভারতের আছে, আমেরিকার আছে। আপনি শ্রীলঙ্কাকে, সেখানে তার দুরবস্থাকে পুঁজি করে যেভাবে ঋণ দিয়েছে চায়না, এই ঋণটা শুধুমাত্র তার ইকোনমিকে রিকভার করার জন্য না, সেখানে একটা পর্যায়ে গিয়ে সে হাম্বানটোটা বন্দর কিন্তু সে নিয়ে নিয়েছে। বাংলাদেশের বিএনপি সরকারের সঙ্গে এবং দল হিসাবে বিএনপির সাথে চায়নার একটা ভালো সম্পর্ক আছে। আমি যতটুকু মনে পড়ে, বিএনপির এর আগের যে স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ, তার নেতৃত্বে একটা মৈত্রী সমিতি ছিল, বাংলাদেশ চায়না মৈত্রী সমিতি, এবং তারা তাদের কালচার, অন্যান্য জায়গাগুলোতে তাদের একটা কোঅপারেশন ছিল, পারস্পরিক রিলেশন ছিল। এবং চায়নার উদ্বেগ, উৎকণ্ঠাকে বিএনপি খুব গুরুত্ব দিয়েছে। আপনার এর আগের একটা হিস্ট্রি আপনার জানা আছে, তাইওয়ানকে একটা ট্রেড সেন্টার দেওয়ার পর, এবং এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা। এবং সেই ঘটনার পর সেই সময়ের যে বাণিজ্য মন্ত্রী, তিনি কিন্তু তার মন্ত্রিত্ব হারিয়েছিলেন, যিনি আজকের স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই জায়গাগুলোতে আমি যেটা দেখি, এটি একটি চ্যালেঞ্জের জায়গা। ভারত তার ঋত সাম্রাজ্য পুনরুদ্ধার করার জন্য তার প্রচেষ্টাটা আছে, এবং বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর, এবং তাদের যে রাজ্যসভা, সেখানে তারা কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক প্রস্তাব নিয়েছে। আবার তারা বলছে, আজকে দেখলাম তাদের বিধানসভার যে সভা, সেখানে তাদের এমপিরা বক্তব্য দিচ্ছে, সেখানেও দেখলাম তার মধ্যে পলিটিক্স আছে। সে ওই কাজটিও করতে চায়, পুশ সে করবে, এটি হচ্ছে তার একটা সেন্ট্রাল পলিসি। আমাদের এখানে সরকারের জায়গাটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে বার্গেনিং আপনাকে করতে হবে। আপনার যে সক্ষমতা আছে, আপনার একটা সক্ষমতা আছে, নেই তা না। আমি আমেরিকাতে আমি যে বাণিজ্যটা করি, আমি যে তার সাথে যে আমার যে ট্রেডিং যে রিলেশনটা, এটা আমার এখান থেকে আমেরিকার ব্যবসায়ীরা কাপড় কিনতে আসে, জামা কিনতে আসে, কেবল আমাকে ভালোবেসে আসে না, আমি তাকে কোয়ালিটি এবং প্রাইসের ক্ষেত্রে কতগুলো সুবিধা দেই, যে সুবিধাগুলো সে অন্য কোথাও পায় না। সেটি যদি না হতো, তাহলে আমার এখানের বাণিজ্য সহ বিভিন্ন জায়গায় তার যে নিষেধাজ্ঞাগুলো সে দেয়, শর্তগুলো দেয়, এগুলো দিত না। তার অর্থ আমার নিজস্ব একটা রিসোর্স আছে, আমি সেই রিসোর্সটাকে প্রপারলি কাজে লাগাতে পারিনি। এবং তার প্রধানতম কারণ হচ্ছে আত্মবিশ্বাসটা ছিল না। আমার আত্মবিশ্বাসটা ছিল এরকম যে ভারত সহযোগিতা না করলে আমি বেঁচে থাকবো না, গরু না দিলে আমার কোরবানি হবে না, গরু পেঁয়াজ না দিলে আমার রান্না হবে না। এই জায়গাগুলোতে আপনি বেরিয়ে এসেছেন। আবার আপনি মনির আপা যথার্থ বলেছেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে অনবরত পায়ে পাড়া দিয়ে ঝগড়া কি করবেন? নিশ্চয়ই না। আমরা দেখছি পুশিন ব্যাপারটা, এটি কিন্তু দেশের মানুষকেও, সাধারণ মানুষকেও দেখছি, সীমান্তবর্তী জেলার মানুষকেও দেখছি, তারাও বেশ সচেতন। সরকারের সচেতনতা আসলে আপনি দেখছেন কিনা, সেখান থেকে আরেকটু যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। আমি ওই যে বলছি যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, আমি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে আমার কতগুলো মর্যাদার জায়গা আছে, আমি নিঃশর্ত আত্মসমর্পণ করব না, বার্গেনিং করব আমার স্বার্থে। একই সাথে আমার বন্ধুদেরকে অর্গানাইজ করার চেষ্টা করব। আজ থেকে 3 বছর আগে পশ্চিমবঙ্গে সিপিএমের সেক্রেটারি মোহাম্মদ সেলিম একটা প্রেস কনফারেন্স করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন তার সরকারের কাছে যে প্রতি বছর সীমান্তে যে হত্যাকাণ্ডটা হয়, তাদের ওখান থেকে গরু নিয়ে আসে, আমাদের এখান থেকে আনতে যায়, আমাদের যারা গরু আনতে যাচ্ছে তাদের বুকে গুলি চলছে, কিন্তু বর্ডার পর্যন্ত যে গরুটা পৌঁছে দিচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি জানতে চেয়েছিলেন তারা কারা। এবং এই ধরনের যে ফোর্সগুলো আছে বাইরে,
আপনি তার সাথে ঝগড়া করবেন না, আপনি তার সাথে আপনার একটা ইউনিটি তৈরি করবেন, যাতে আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার ওয়েল উইশার যারা, তাদেরকে ভয়েসটা আপনার পক্ষে রেজ করতে পারে। আজকে আমি দেখলাম যে সেখানে সিপিএমের একজন মাত্র এমপি, তিনি এই যে বর্ডারের ক্লিং নিয়ে তিনি কথা বলছেন। আমরা, রনি ভাই বলেছেন, কূটনীতি কেবলমাত্র গায়ের রং দেখেই হয় না, ধর্ম মেনেও কূটনীতি হয় না। সেটা যদি হতো তাহলে আয়লান কুর্দিকে নিশ্চয়ই সাগরে ভাসতে হতো না, তুরস্ক তার বর্ডার খুলে দিত। আবার আপনি পাকিস্তান এবং আফগানিস্তান দেখেন, আফগানিস্তানে যারা ক্ষমতায় বসেছেন তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের তো একটা বিরাট কন্ট্রিবিউশন আছে, ভূমিকা আছে। তাহলে কেন ভোর রাতে তার কাঁধের উপরে গিয়ে বোমাবর্ষণ করছে? কারণ হলো যেখানে ইন্টারেস্ট, বড় শক্তিগুলো আমাদের এখানে আসে তাদের স্বার্থের জন্য। আমরা কখনো কখনো রাজনৈতিক কারণে তাদেরকে আমার রাজনৈতিক স্বার্থে কতগুলো স্পেস আমি করে দিই, পরবর্তীকালে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। সরকার যে আশাবাদের কথা বলেছিল মালয়েশিয়ায়, সেটি কিন্তু হয়নি, আপনার খেয়াল থাকা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার সাপোর্টটাকে নিয়ে আমাদের মধ্যে যে ধরনের আশাবাদ তৈরি হয়েছিল সেটি হয়নি। পুশিন নিয়ে যে পার্লামেন্টে আলোচনা হয়নি, বিরোধী দল নোটিশ দিয়েছিল, আলোচনা হয়নি। আমি জানি না, আমরা সরকারি দলের অনেককে আমরা দেখছি তারা এসে কথা বলছেন, পুশিনের বিরুদ্ধে কথা বলছেন বিভিন্ন বিষয়ে। আমার প্রশ্ন হলো যে আপনি কেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে ডেকে এই বিষয়ে জিজ্ঞেস করছেন না কেন তারা এই কাজটি করছে? আপনার কিন্তু কথা বলার ফোরামগুলো আছে। পপুলিস্ট পজিশন থেকে আপনি এই জায়গাগুলো যদি ডিল করেন তাহলে আপনার সমস্যার সমাধান হবে না। নিশ্চয়ই। রেজাল্ট করুন রনি, অন্য একটি বিষয়ে যেতে চাই, একদম কোর রাজনীতিতে যেতে চাই। আমি দেখছি যে সাম্প্রতিক সময়ে দেশে 30 জুন পর্যন্ত সম্ভবত সেনা মোতায়েনের একটি সিদ্ধান্ত হয়েছে এবং চলমান প্রক্রিয়া। বিভিন্ন পরিস্থিতিতে এই সেনা মোতায়েন, সরকারের ভাষ্যটা এমন, এটি কি রাজনৈতিক আস্থার সংকটের ইঙ্গিত কিনা? আমি একদম স্পেসিফিক আপনাকে বলি যে রাজনীতিতে আওয়ামী লীগ কি এখন কোনো ফ্যাক্ট? না, আওয়ামী লীগ ফ্যাক্ট না, কিন্তু আওয়ামী লীগ সংগঠন না, এটা তো ধরেন বারবার বলা হচ্ছে এটা মাফিয়া অর্গানাইজেশন, এবং যেহেতু কার্যক্রম নিষিদ্ধ এবং তারা এখনও সন্ত্রাসের ভাষায় কথা বলে, ফলে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে জনগণকে নিরাপত্তা দেওয়া এবং যে কোনো রকম সন্ত্রাস থেকে দেশকে নিরাপদে রাখার জন্য, আইনশৃঙ্খলার জন্য যে কোনো মেজারমেন্ট নেওয়া, সেটা তাদের ডিউটির মধ্যে পড়ে। আর যেহেতু পুলিশ বাহিনী এটা কেমন ছিল বিগত 18 বছরে আমরা সবাই জানি, ইন্টিরিয়ামের আমল পর্যন্ত অনেক চেষ্টা করে এটাকে ফাংশনাল করা যায় নাই। ফলে পুলিশ বাহিনী দিয়ে কতখানি আপনার এটা হবে, আপনার ইভেন যেমন একটা কথা বলছে, পুলিশের একজন চিঠি দিচ্ছে যে আওয়ামী লীগ এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এই পুলিশের কাজ তো চিঠি দিয়ে জানানো না সরকারকে, পুলিশের কাজ হলো এটা, সেটার কার্যক্রম নিষিদ্ধ, আইন আসতে পুলিশ অ্যাকশনে যাবে। তার মানে চিঠি দিয়া আওয়ামী লীগের ব্যাপারে সরকার, যেখানে আওয়ামী লীগ প্রসঙ্গ না, মানে প্রসঙ্গের মধ্যে আনা, মানে ইস্যুটা রেজ করার তো তার দরকার নাই পুলিশের। তো সেদিক থেকে পুলিশকে বাংলাদেশের মানুষ আশা করে যে পুলিশ নতুন পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের বন্ধু হিসাবে ভূমিকা পালন করবে, এগুলো আশাবাদ, এগুলো ভালো ভালো কথা। কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা হচ্ছে না, যেহেতু হচ্ছে না ফলে, এবং ইমিডিয়েট আওয়ামী লীগ অনেক হুমকি দামকি দিছে, তারা কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা শুরু করছে। তো ফলে সেই জন্য বাড়তি মেজার হিসেবে সেনাবাহিনীকে কল করা হয়েছে। আর যেহেতু এখনও একটা পরিপূর্ণভাবে একটা স্ট্যাবল অবস্থা আসছে এটা বলা যাবে না, এখন আমরা একটা ভালনারেবিলিটির মধ্যে আসি। দেখেন এত বড় একটা গণ অভ্যুত্থান, প্রায় বিপ্লব স্কেলের অভ্যুত্থান, কোনোভাবেই বিপ্লব না। তো এইটার যে আপনার অ্যাম্বিয়েন্স, হ্যাঁ, এইটা আসলে নানা দিক থেকে নানাভাবে অনেক দিন থাকবে। এটাকে এত দ্রুতই আপনি এই সব কিছু হয়ে যাবে এটা কেউ আশা করে না। কিন্তু ইমিডিয়েট যে জিনিসগুলো দরকার, স্থিতিশীলতা দরকার, জনগণের জানমাল হেফাজত করা দরকার, আইনশৃঙ্খলা রক্ষার উন্নতি করা দরকার। এবং যেখানে আমাদের পুশিন নিয়ে যে আলাপটা হলো, দেখেন পুশিনটা করা হচ্ছে, এটা আমি কয়েকদিন আগে ভারতের একটা পত্রিকায় আমার কাছে মন্তব্য জানতে চাইছিল, আমি তখন বললাম যে দেখেন এইটা আপনারা রাজনৈতিক চাপ প্রয়োগ করার জন্য বিএনপির উপর এটা করতেছেন। এটা গত আমলেও, ইন্টারিমের আমলেও করার চেষ্টা করা হয়েছে, তো এই আমলে এখনও পর্যন্ত খুব একটা কিন্তু সফল হয়নি। কারণ হইল সরকারের নির্দেশনা হইলো আপনারা যখন পুশিন করতে আসবে আপনারা প্রথমে জিজ্ঞেস করবেন কোন দেশের নাগরিক। যদি ইন্ডিয়ান নাগরিক হয় নো ওয়ে, কোনো সমস্যা, মানে কোনো সুযোগ নেই আনার। যদি বাংলাদেশের নাগরিক হয় অসুবিধা নাই, আমরা নিয়ে নিব, প্রক্রিয়া আছে, লিগ্যাল ওয়েতে যাব। মানুষ কেন, কোনো জীবজন্তুকেও আপনি সীমান্ত দিয়ে এইভাবে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দিতে পারেন না, এটা মানবতা বিরোধী অপরাধ, এটা তো অমানবিক। একটা খবরে দেখলাম যে নোম্যান্স ল্যান্ডে 4-5টা বাচ্চা নিয়ে একটা পরিবার 13-14 জন 5-6 দিন ধরে অনাহারে আছে। ফলে ভারত একটা মানবতা বিরোধী অপরাধ কন্টিনিউ করে যাচ্ছে বিনা যুদ্ধে।
এটা তো করতে পারে না। ফলে আমি মনে করি গ্লোবাল ফোরামে বাংলাদেশের এবং শুধু বাংলাদেশের না, ভারতের যারা গণতন্ত্রকামী জনগণ, স্বাধীন বিবেকবান মানুষ, তাদের উচিত সোচ্চার হওয়া এই ব্যাপারে, আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করা। এবং ভারতের পররাষ্ট্রনীতির যে ডিক্লাইনিং, এই যে দেখেন আজকে বলা হচ্ছে পাকিস্তান যখন এই যুদ্ধটার আপনার এই ইসরায়েলের সাথে আপনার এই আমেরিকার যুদ্ধ, ইরানের যুদ্ধ, এবং এখানে আমেরিকাকে চুক্তি করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা আপনি দেখেছেন, আজকে আপনার টেবিল চাপড়াচ্ছে হলো ভারতের লোকজন। গ্লোবাল পররাষ্ট্রনীতিতে ভারত তো একটা মানে এমনভাবে অপমানিত হয়েছে যে তার কোনো সে নাই, তার কোনো স্টেক নাই। সেখানে পাকিস্তান একটা গ্লোবালি রোল প্লে করতেছে সেক্ষেত্রে। এবং চায়না পাকিস্তানকে বলে আওয়ার ইসরায়েলি ব্রাদার, সাউথ এশিয়ান ইসরায়েলি ব্রাদার। ফলে চায়নার দিকে আপনি ঝুঁকলে আমেরিকা আপনার শত্রু হয়ে যাবে। এই যে একটা বাইনারির মধ্যে দিয়ে পররাষ্ট্রনীতি দেখা হইতো, সেটা যদি সত্য হইতো তাহলে চায়নার সবচেয়ে বড় ফ্রেন্ডকে সাউথ এশিয়াতে পাকিস্তান। সে পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের আয়োজনে, পাকিস্তানের নেতৃত্বে আমেরিকা, ট্রাম্প তো যুদ্ধ চুক্তি করতেছে, মিটিগেট করতেছে। ফলে গ্লোবাল পাওয়ারসগুলোর একটা, এইটা গ্লোবাল ডিপ স্টেটের একটা কম্পোজিশন আছে। সেখানে আমেরিকা চায়না জানে যে কোন কম্পোজিশনে তাদের একসাথে কাজ করতে হয়। ইভেন চায়না আমেরিকা একসাথে কাজ করে না, একসাথে ট্রেড রিলেশন নেই, আছে তো প্রচুর রিলেশন আছে, প্রচুর, অনেক অনেক। সাম্প্রতিক সময় তো ডোনাল্ড ট্রাম্প চায়নাও সফর করেছে, সফর করেছেন, এবং সেখানে তারা দেখবেন মিউচুয়াল আপনার ইন্টারেস্টগুলো নিয়ে কীভাবে কথা বলেছেন। ফলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওই যে পুরানা যে কোল্ড ওয়ারের যে শখ, সেটা আসলে এখন আর অ্যাক্টিভ নাই, ওয়ার্ক করে না। এখন এখানে যেটা বললাম যে আলেকজান্ডার দুগিন, থ্যাংক ইউ, যে আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা কিভাবে একটা পোলের অংশ হইতে পারি, আমরা কিভাবে আমাদের ইন্টিগ্রিটি বাড়াইতে পারি, আমরা কিভাবে সফট পাওয়ার বাড়াইতে পারি, আমরা কিভাবে হার্ভার্ড, কলম্বিয়া, প্রিন্সটনে প্রচুর পোলাবান পাঠাইতে পারি, এবং তারা ইন্টেলেকচুয়ালি মেন স্ট্রিম গ্লোবাল ইন্টেলেকচুয়াল এজেন্সিতে কীভাবে ফাংশনাল হইতে পারে, এবং আমাদের মিলিটারি ক্যাপাসিটি কীভাবে আমরা বাড়াইতে পারি। আমরা দেখেন বার্মা এক যদি আপনি ভালো করে স্টাডি করেন, জিও পলিটিক্যালি আমরা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আসছি। ফলে বাংলাদেশের এই সভারেন্টির মালিকানা জনগণ যদি উপলব্ধি করতে পারে, সেই অনুযায়ী জনগণকে যদি আপনি ফ্যাসিলিটেট করতে পারেন, দেন বাংলাদেশের সামনে আসলে সুন্দর একটা ভবিষ্যৎ আছে, এবং আমাদের গ্লোবালি মর্যাদাপূর্ণ যাওয়ার একটা সুযোগ আছে। আপনি অলরেডি একটা জিনিস দেখেন, সাউথ এশিয়াতে যে 3টা লিডার, আপনার পাকিস্তানের অবস্থা আপনি দেখেন, গণতন্ত্রের নাই। ভারতে আপনার নরেন্দ্র মোদী একটা RSS বিজেপি মার্কা একটা দুনিয়ার আতঙ্ক। ট্রাম্প তার সামনে বসায় রেখে বলছে দেখতে ফেরেস্তা কিন্তু খুনি, সামনে বসায় বলছে না, দেখছেন না ভিডিওটা আপনারা? তো তার মানে এখানে একটা ইলেকটেড ডেমোক্রেটিক লিডার আপনার বাংলাদেশের তারেক রহমান আছে। ফলে এই লিডারশিপটা প্রোটেক্ট করা, হ্যাঁ তার সমালোচনা করেন, অসুবিধা নেই, কিন্তু এই লিডারশিপটা প্রোটেক্ট করা ফর সেক অফ দ্য নেশন করে নেশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যান, এটি তো আমরা চাইছি। হ্যাঁ, 5 তারিখের পরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, নাগরিক মর্যাদা যেটা আগে বললাম আমরা, সেই জায়গাটা প্রোটেক্ট করার জন্য আপনার একটা লিডারশিপ লাগবে। তো এরকম একটা ডেমোক্রেটিক লিডারশিপ, কোনো রাজা বাচ্চা, হাসিনা টাইপের রাজা বাচ্চা লাগবে না, আমাদের একজন কলিগ লাগবে, যে কলিগ বাংলাদেশকে লিড দিয়ে একটা আত্মমর্যাদার জায়গায় নিয়ে যাবে। এই জন্য আগে ঘরে মানবিক মর্যাদা ফিরাইতে হবে। বাংলাদেশে সব আছে, খালি মানুষের মর্যাদা দাম নেই। আমার দলের হইলে ভালো, আমার দলের বিরুদ্ধে হলে তার কোনো ইজ্জত নেই, মর্যাদা নাই। এই জায়গাটা যাতে আর না হয়, সেজন্য সরকারকেও আমরা বলবো যে হ্যাঁ, সরকারি দলের লোকজনও কিছু অ্যারেস্ট হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে। তো আইনের শাসন ফর মানে এভরিওয়ান, এটা যখন নিশ্চিত হবে, দেন পলিটিক্সটা কোয়ালিটিভলি ডেভেলপ করে ফর সরকারি দল, বিরোধী দল এবং সাধারণ জনগণের জন্য। দেখেন আওয়ামী লীগ অনেক ক্ষতি করছে, খুন, গুম, হত্যা, টাকা পাচার, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা নিয়ে আমরা কথা কম বলি, বেশি বলা উচিত, সোসাইটির মোরাল ফ্যাব্রিক ভেঙে দিয়ে গেছে। ঘুষ খাওয়া, দুর্নীতি করা, আপনার ছলে বলে কৌশলে আপনার টাকা পয়সা হাতানো, এগুলো একটা কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি অন্যায় করা আমাদের অধিকার, বাটপাড়ির চাকরি, ঘুষের চাকরি আছে মানে উন্নতি করছে। এই যে কালচারাল করাপশনটা এখানে, হ্যাঁ, এবং অপরাধ করার মধ্যে যে একটা আপনার কি বলে যে সফলতার বাহবা পাওয়ার যে একটা টেন্ডেন্সি তৈরি ছিল, এই জায়গা থেকে আপনার একটা মোরাল কম্পালসে ফিরতে হবে পুরো নেশনকে, যদি আপনি নেশন বিল্ড আপ করতে হয়। সো এই জন্য আইন মানতে হবে কাকে? আগে যে অথরিটি, ট্রাফিক সিগন্যালে তো প্রধানমন্ত্রীও দাঁড়ায় থাকে, সো এটা বার্তাটা কী দেয়? কোদাল নিয়ে তো প্রধানমন্ত্রী নাইমা যায়, বার্তাটা কী দেয়? যে এই যে আপনার সম্মিলিতভাবে দেশ পুনর্গঠন করার যে একটা দায়িত্ব, এটা আমাদের তুলে নিতে হবে। এবং সেক্ষেত্রে নেতাকর্মী যারা বিএনপির, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাকর্ডিং টু দ্যাট হাইট, হ্যাঁ, ফাংশন করা। এবং 5 তারিখের পর আমরা যেটা বলছিলাম যে পলিটিক্সটা হবে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, সেই জায়গার থেকে আপনার যদি আমাদের সফল হইতে হয়, ডেফিনেটলি আপনার সরকারকে কতগুলো জিনিস দ্রুত করতে হবে। সেটা হলো যে আইন শৃঙ্খলা, একদম জননিরাপত্তা, স্থিতিশীলতা, এটা ঠিক করতে হবে। এবং এটা অস্থিতিশীল করার নানা রকম প্রচেষ্টা দেশি বিদেশি থাকবে, সেটা মানে বিরোধী দল এবং অন্যান্য বিরোধী শক্তি যারা আছে দেশের ভিতরে, জাতীয় স্বার্থে তাদেরকে সাথে নিয়ে একসাথে কমব্যাট করা। 2 হলো বেকারত্ব।
নিশ্চয়ই। কর্মসংস্থান এইটা সবার আগে দূর করা এবং চাকরির ব্যাপারটা এখনো আমরা জানি যে আমলাতন্ত্র এটা কিভাবে ফাংশন করে, এটা বাংলাদেশ ভুক্তভোগী। আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা দেখতে চাই না। তো ফলে দ্রুত সরকারকে এমন একটা ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষ যাতে প্রতিযোগিতাপূর্ণ চাকরি পায়, বিনা তদবিরে, বিনা পরিচয়ে, দলীয় পরিচয়ের বাইরে যোগ্যতা, এই কাঠামোটা নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই। মনিরা শারমিন, আপনাদের দলের বয়সও 1 বছর পেরিয়ে 1.5 বছরের দিকে যাচ্ছে, আর গণঅভ্যুত্থানেরও তো প্রায় 2 বছরের কাছাকাছি। এই সময়ে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট দেখেছি, এখন তো 4 মাসের সরকার। আওয়ামী লীগ নিয়ে আবারও প্রশ্ন করতে হচ্ছে, আপনারা আন্দোলন করে এই ফ্যাসিবাদকে একদম দেশ থেকে হটিয়ে দিয়েছেন, এর ক্রেডিট তো আপনারা নেন এনসিপি, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত করার দাবিতে আপনারা কতটা অনড় অবস্থানে রয়েছেন এখনও? এটি কি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি রাজনৈতিক কোনো সংকট বাড়াবে? আপনারা কি মনে করেন? দেখেন, প্রথমে একটা কারেকশন দিই, সেটা হচ্ছে যে এনসিপি কখনো দাবি করে না যে আওয়ামী লীগকে তাড়ানোর মানে দাবিদার বড় স্টেক হোল্ডার, বড় ছোট নাই। এখানে আমি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে বলবো যে যারা আসলে আমাদের সাথে নাই তারাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার, শহীদরা। মানে তারা তো খালি হাতে চলে গেছে আর কি। তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যারা শহীদ আমাদের মাঝে নাই, এবং দ্বিতীয় স্টেক হোল্ডার হচ্ছে যারা শহীদ পরিবার, যারা এখন ভুক্তভোগী, এবং তৃতীয় স্টেক হোল্ডার হচ্ছে এই সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো এবং এই গণ অভ্যুত্থানে যারাই অংশগ্রহণ করেছে সবাই। সুতরাং এখানে আমি যদি বলি যে এই যে আমরা আসলে এরকম একটা অগণতান্ত্রিক মানে সরকার ব্যবস্থার মধ্যে এতদিন ছিলাম, সেটা তো আসলে সকলেরই একটা নাবিশ্বাসে পরিণত হয়েছে এবং সবাই নেমে এসছে। এখন এই জায়গায় যখন আসলে একটা পতিত সরকার, সেই সরকারের কথা যখন আমরা বলেছি, এবং দেখেন আওয়ামী লীগ দল হিসেবে অপরাধগুলো করেছে, আপনি দেখবেন যে মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ এইভাবে করে কোনো ব্যক্তি কিন্তু আসলে অপরাধগুলো করে নাই, দল হিসেবে অপরাধ করেছে, তারা সংগঠন হিসেবে অপরাধ করেছে। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু যখন এই বিষয়টা আসে যে এই যে একটা দলের কার্যক্রম নিষিদ্ধ, এটা আমরা আন্দোলন করেছি, আন্দোলনের ফলে এই ঘটনা ঘটেছে, এটা নিয়ে অনেক অস্বস্তি অনেকের মধ্যেই, অনেক দল এবং অনেক স্টেক হোল্ডার, অনেক বুদ্ধিজীবী, অনেক রাজনৈতিক বিশ্লেষক এটা বলবার চেষ্টা করে এটা গণতান্ত্রিক হচ্ছে না, তারপরে এটা আসলে একটা গণতান্ত্রিক দেশে আসলে এটা ঠিক না এই কাজগুলো করা। কিন্তু দেখেন, স্বাভাবিকভাবেই এইটা আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, আপনি এই ভিডিও ফুটেজ কিভাবে পালালেন, আপনি একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, সেটাও খুব দূরবর্তী একটা, খুব আচ্ছা দেখা যাচ্ছে যে প্লেনে চড়ে পালাচ্ছে। উনি কিন্তু খুব স্বাভাবিকভাবে এই শাহজালাল বিমানবন্দরে সুন্দর মতো গিয়ে ভিআইপি লাউঞ্জে বসে টসে এভাবে করে কিন্তু যেতে পারেন নাই। তার মানে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে ওনাকে পালিয়ে যেতে হয়েছে জনচক্ষুর আড়াল দিয়ে। এবং উনি মানে দল হিসেবে আওয়ামী লীগের যারাই আসলে এই গণহত্যার সাথে জড়িত, মানবতা বিরোধী এই অপরাধগুলোর সাথে জড়িত, তাদের আপনি একজনকে আমাকে দেখান যে আসলে এটার জন্য অনুশোচনা করেছে এখন অবধি। বাংলাদেশে যারা আছে, বিদেশে যারা পালাই গেছে তারা পালাই গেছে, কিন্তু বাংলাদেশেও যারা আসলে আওয়ামী লীগের সমর্থক বলে নিজেদের দাবি করেন বা নানানভাবে আসলে এই আওয়ামী লীগের পক্ষে, এই গণতন্ত্র, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট খারাপ, ইউনূস খারাপ, বিএনপিও খারাপ, সবাই খারাপ, শুধুমাত্র হাসিনা বাবু ভালো, এই বক্তব্য যারা নানানভাবে ইনিয়ে বিনিয়ে বলবার চেষ্টা করছেন, আপনি তাদের কারোর মধ্যে একটু বলেন যে এই অনুশোচনাটা তারা আছে যে না, আওয়ামী লীগ একটা কথা তারা বলছে, কোথাও ডকুমেন্ট আপনি পাবেন কিনা যে আওয়ামী লীগ আসলে যা করছে খারাপ করছে? এটা বলে না, তারা কোনোভাবেই বলে না, কারণ তারা আসলে এটা মনেই করে না। ধরেন আমি এটা একটা খুব কানেকশন পাই, ধর্মভিত্তিক যে দলগুলো আছে মানে তারা ধর্মকে একটা তো খুব আদর্শ মেনে তো আসলে এটা রাজনীতি করে, তাদের একটা কিন্তু টেনেট আছে, যে বিলিভ আছে, বিশ্বাসের জায়গা আছে যে তারা আসলে কোন রাজনীতিটা করতেছে। আওয়ামী লীগের একটা হচ্ছে মানে এটা একটা বিশ্বাস, এটা একটা আদর্শ, হ্যাঁ, মানে এর থেকে তারা বের হবে না, কারণ তাদের কাছে হচ্ছে হাসিনা নবী এবং কাল্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই জায়গা থেকে হচ্ছে তাদের একটা বিশ্বাস যে তাদের নবী কোনো কিছু করে নাই, তাকে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাকে হচ্ছে আমরাই আসলে ভুল করছি, আমরা বিতাড়িত করছি, এখন সে নির্বাসনে আছে, তাদের হচ্ছে আসলে এইভাবে করে বিষয়টা কাজ করে। এখন এইখানে যখন আসলে বলা হয় যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কেন তারা নাই, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ খোঁজে, আমি মনে করি তারা মানসিকভাবে অসুস্থ, একেবারেই অসুস্থ। কারণ দেখেন, আওয়ামী লীগ হচ্ছে আমার দেশের স্থিতিশীলতা, আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আপনি মনে করেন তো যে এই নির্বাচনের আগে অনেকে বলে না যে এই নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেওয়া হলো না, এটা তো গণতন্ত্রের, এটা তো চেহারা না। আচ্ছা, এটা বিএনপিও জানে যে
এই নির্বাচনের আগে যদি আওয়ামী লীগকে আসতে দেওয়া হতো এবং ওপেনলি তাকে যদি আসলে ফাংশন করতে দেওয়া হতো, এই যে রক্তপাতহীন একটা নির্বাচন আমরা পেলাম এবং এই যে সাধারণ ভোটারদের এত বেশি উপচে পড়া যে একটা ভিড়, যে তারা আসলে এত বছর পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিজেদের ইনক্লুড করলো, আপনার কি মনে হয় এটা এত সহজভাবে হতো? এটা বিএনপিও জানে যে এইভাবে হতো না আসলে। এবং এই জায়গায় আমি মনে করি যে এই ধরনের একটা সংগঠন, যেই সংগঠন এখন পর্যন্ত আমার দেশের মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে, দেশের সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে, এবং তারা তাদের সাংগঠনিক জায়গাটা পরিচালনা করছে আমাদের পাশের দেশ দিল্লি, যেটা আসলে তাদের হেডকোয়ার্টার, সেখান থেকে, তার মানে সেটা তো ভারত ভিত্তিক দল। একটা ভারত ভিত্তিক দলকে নিয়ে বাংলাদেশে যে আমরা এত আলোচনা করছি, এটাই আমার কাছে মনে হয় যে এটা সময় নষ্ট। সুতরাং এই জায়গায় নিয়ে আসলে আমার মনে হয় না যে এটা নিয়ে এত সমালোচনা দরকার আছে। বরং আমি মনে করি এটা সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, একটা নিষিদ্ধ সংগঠনকে তারা কিভাবে ডিল করবে। এবং এটা কিন্তু আমরা একটু পপুলিস্ট শোনালেও আমি এটা খুবই স্বাগত জানাই। জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু বলেছেন যে নিষিদ্ধ সংগঠনটা এটা সবসময় উল্লেখ করতে, কথায় কথায় এক সাংবাদিক যে প্রশ্ন করেছিলেন উনি বলছেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, এটা যাতে মেনশন করা হয়। সো এটাই হচ্ছে ব্যাপার, যেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কিভাবে আসলে এই নিষিদ্ধ সংগঠন এবং তাদের জঙ্গি তৎপরতা কিভাবে করে আসলে তারা মিনিমাইজ করবে এবং সাধারণ জনগণের জানমাল রক্ষা করবে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য হুমকি এই সংগঠন। শরীফুজ্জামান শরীফ মাঠের রাজনীতি করেন দশকের পর দশক ধরে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন, কিন্তু যখন রাজনীতির কথা বলি, রাজনীতি তো মানুষ কেন্দ্রিক সমর্থন থাকে, পন্থা কেন্দ্রিক সমর্থন থাকে। আপনার কাছে আমি মনিরার ব্যাখ্যা শুনছিলাম, রনি ভাইও বলছিলেন, কিন্তু বড় রাজনৈতিক মতাদর্শ, বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রশ্নে আইনি ও রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে কোনটি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। তার আগে আমি একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। আপনি খেয়াল করছেন গত কিছুদিন আমাদের সীমান্তে, জামালপুর সীমান্তে সেনাবাহিনী, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিজেপি বলছে ভারতীয় বাহিনীকে যে এক চুলও আগাবা না। আবার আপনার চাঁপাইনবাবগঞ্জে একই কথা শুনছি। এই বাহিনী তো দীর্ঘদিন ধরে এখানে ডিউটি করে, দায়িত্ব পালন করে। এতদিন কেন বলতে পারেনি, আজকে কেন বলতে পারছেন? কারণ তাদের কাছে একটা মেসেজ আছে যে আমার রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা কি, রাষ্ট্র কি চায়, এই মেসেজটা তার কাছে গেছে। এই কথা বলার জন্য তিনি সেখান থেকে তাকে প্রত্যাহার করা হবে না, অথবা কোনো বিচারের মুখোমুখিও করা হবে না। এটি তিনি জেনে দেশের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তাহলে সরকারের এই যে দৃঢ়তা আমরা অন্যান্য জায়গাগুলোতেও দেখতে চাই। সেটি ঋণ খেলাপির ক্ষেত্রে দেখতে চাই, আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখতে চাই, অপরাধীদের ক্ষেত্রে দেখতে চাই। এই দৃঢ়তার মেসেজটা সবার কাছে যেন যায়, অন্যান্য বাহিনীর কাছে যায়। গুণগত যে পরিবর্তন, সেই পরিবর্তনের স্বপ্ন থেকে আমরা এখনো দৃশ্যমান কিছু দেখাতে পারিনি। আপনি যে প্রশ্নটা করেছেন, 5 আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান, দুপুরবেলায় তার বাসায় পোলাও রান্না ছিল, রোস্টও রান্না ছিল, অর্থাৎ বাইরে মানুষ মরছে, তার বাসার মধ্যে এই খাবারের আয়োজনটা ছিল। বিষয়টা তিনি কতটুকু অনুধাবন করতেন এটা আমরা জানি, এটি সত্য। আমাদের তার কর্মীরাও রাস্তায় লড়াই করছে, কিন্তু তার বাসায় এই খাবারের আয়োজন কিন্তু তিনি খেতে পারেননি। আমাদের রাজনীতিটা নানা পথ পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়। আমাদের এখানে কেউ তার অপরাধের জন্য অনুতপ্ত না। জামাত কি অনুতপ্ত? 71 সালের তাদের যে ঘটনা, সেই ঘটনার জন্য জামাত কখনো অনুতাপ বা তার ভুল স্বীকার করেছে? আমাদের এখানে যারাই যখন ক্ষমতায় বসেছে তারা তো নানা ধরনের পক্ষে বিপক্ষে অনেক রকমের উদাহরণ আছে। তারা কেউ কি বলেছে যে কাজটি আমাদের ভুল ছিল? বলেনি। আমাদের যে রাজনীতি, এই রাজনীতি কখনো আত্মসমালোচনার জায়গাটা এখানে আমরা তৈরি করতে পারিনি, স্পেসটা দেইনি, ভুলটা দেইনি। কিন্তু যেহেতু সর্বশেষ আওয়ামী লীগের এই অপরাধগুলো আমাদের চোখে পড়ছে, আমাদের দগদগে ঘা এখনো শুকায়নি, সেই কারণে এই বিষয়টা আমাদের সামনে আসছে। তার মানে এইটা মনে করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগের ওই অপরাধকে আমি জাস্টিফাই করছি। আমি বলছি যে আমাদের এখানে আসলে কেউ ভুলটা স্বীকার করে না। আপনি চীনের কথা বলেছেন, চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট আসছে, কিন্তু যাওয়ার সময় তার যে গিফটগুলো সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যাচ্ছে। সুতরাং এখানে রাজনীতির ভেতরে আরও অনেকগুলো রাজনীতির
পার্ট আছে, এগুলো বুঝতে হবে। বাংলাদেশের প্রেক্ষিতে আসি। বাংলাদেশে আওয়ামী লীগ এখানে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা আওয়ামী লীগের উপরে যতটুকু নির্ভর করে তার থেকে বেশি নির্ভর করে জুলাইয়ের পরে যারা ক্ষমতায় বসেছে বা ক্ষমতার কাছাকাছি আছে, যারা নতুন রাজনীতি নির্মাণ করতে চায়, তারা আসলে কি করছে। বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাহলে তো আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই। জামাত যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাহলে তো আওয়ামী লীগের কোনো প্রয়োজন নাই। এনসিপি যদি হয়ে উঠতে চায়, প্রয়োজন নেই। আমাদের এই জায়গাটায় আমাদের যে পরিবর্তনের যে স্বপ্ন, আপনি নতুন রাজনীতি নির্মাণ করতে পেরেছেন কিনা। আওয়ামী লীগ তার অপরাধের জন্য তার যে কর্মকাণ্ড, আমি সেটা এক কথাই বলেছি যে সারা দেশে যখন মানুষ মরছে, কারফিউ দেওয়া, তাদের দলের নেতাকর্মী পর্যন্ত মরছে, তখনও তার প্রধানের বাড়িতে কোরমা পোলাও রান্না হয়েছে। সুতরাং আপনি এই জায়গাটায় আপনি কি কোনো রাজনীতি নির্মাণ করতে পেরেছেন, অথবা কতটুকু নির্মাণ করেছেন যেটা আমার সেই দুঃসহ যন্ত্রণাটাকে ভুলিয়ে দেয়। আমার এখানে যে সমস্ত পরিবর্তনের স্বপ্নের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি কতটুকু অ্যাচিভ করেছি। যদি অ্যাচিভ করতে না পারি তাহলে হয়তো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হবে না, অন্য কারো নেতৃত্বে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠবে, জামাত আওয়ামী লীগ হয়ে উঠবে। সাংবাদিক পেটানোর যে ঘটনাটা কালকে, আমরা তো জুলাইয়ের অভ্যুত্থানের পরে এটিকে আমাদের প্রত্যাশা ছিল নাকি? এই যে হেফাজতে যে মারা যাচ্ছে, এক একটা ছেলেকে আপনি গ্রেপ্তার করেন, এই ঘটনাগুলো আমরা সমালোচনা করেছি আওয়ামী লীগের সময়। ইলিয়াস আলী সহ যতগুলো ঘটনা ঘটেছে আমরা তো কোনো না কোনো ফর্মে কথা বলেছি। তো সেই ঘটনার পুনরাবৃত্তি আমি এখন দেখতে পাচ্ছি। আপনি আজকে ধরে নিয়ে যাচ্ছেন, যাকে ধরছেন সে তো অপরাধের সাথে যদি যুক্ত থাকে আপনি তার বিচার করবেন। এটি তো ক্রস ফায়ারের যুগ না, তাহলে আপনি সেখানে আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি আওয়ামী লীগ, ওবায়দুল কাদের, শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক, এই আওয়ামী লীগের নেতা তারা পালিয়ে গেছে। এখন যারা আছে তারা যাতে নানক হয়ে উঠতে না পারে, এবং তারা নানক হয়ে উঠবে কি উঠবে না তাতে সামনের সময়গুলো বলে দেবে। নিশ্চয়ই। আমার হাতে একদমই সময় নেই আজকে, আসলে তিনজন অতিথি, সময় কম। তারপরও রেজাউল করিম রনি, বাংলাদেশের সাম্প্রতিক সামনের দিনগুলোতে রাজনীতির বড় চ্যালেঞ্জ আপনি কি দেখেন, ছোট্ট করে যদি একটু প্রজেক্ট দেখেন। আমরা একটা পোস্ট আওয়ামী এরার মধ্যে প্রবেশ করছি, কারণ আমি আওয়ামী লীগের আমল থেকে বলতেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার কথা। যারা অপরাধ করছে তাদের বিচার, যারা অপরাধ করে নাই আওয়ামী লীগকে একটা রাজনীতির আদর্শ মনে করে। যদিও ফ্যাসিবাদ এবং রাজনীতির মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। যেমন বিড়ি সিগারেট মানুষ খায় না, নেশা মানুষ করে না, আপনি কি করেন, পিঠে মাইরা ফেলেন, আপনি রিহ্যাবে নিয়ে যান। তো যারা আপনাদের পরিবারের মধ্যে আওয়ামী লীগ করে, আপনি কি করবেন, আপনি মাইরা ফেলতে পারবেন না, কিন্তু তাকে পলিটিক্যাল পুনর্বাসন করতে, পলিটিক্যাল লার্নিংয়ের মধ্যে আনতে হবে। এই জন্য রিকনসিলিয়েশন করা দরকার ছিল। যেহেতু হয় নাই, তখন আমি বলছি তার ইলেকশনটা দেন, ইলেকশনটা রিকনসিলিয়েশনের ভূমিকা পালন করবে। এই নির্বাচনে নৌকা মার্কা ছিল কি না, ছিল না। তো মানুষ কি ভোট দেয় না? আওয়ামী লীগের সমর্থক যারা ভোট তো দিছে। কয়েকদিন আগে জামাতের এমপি বলছে না যে আওয়ামী লীগের লোক ভোট না দিলে এমপি হইলাম কেমনে? হ্যাঁ, জামাতের এক এমপি তো বলছে, বিএনপির লোকরাও দিচ্ছে ভোট। তার মানে ভোট দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সমর্থক যারা, তারা নতুন পোস্ট আওয়ামী লীগ বা আওয়ামী লীগ উত্তর বাস্তবতায় নিজেদের অ্যাডাপ্ট করে নিচ্ছে। ফলে এই আওয়ামী উত্তর বাস্তবতায় রাজনীতির বিকাশ থাকবে। আমরা আওয়ামী লীগের আমলে, এটা শেখ মুজিবের আমল থেকে আওয়ামী লীগের ঐতিহ্য ওয়ান পার্টিজান স্টেট করা, সেখান থেকে আমরা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করেছি। এখন রাজনীতি বিকাশের সময়, এখানে আওয়ামী লীগের লোকও রাজনীতি করবে, কোনো সমস্যা নেই, যারা অপরাধ করে নেই। কিন্তু আওয়ামী লীগ চলবে না। আওয়ামী লীগ তো কোনো রাজনীতি না, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা অর্গানাইজেশন এবং একটা থাকে ব্রুটাল ইডিওলজি। তো ফলে সেদিক থেকে একটা পোস্ট আওয়ামী লীগের আমলে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আওয়ামী নফসানিয়াত, আওয়ামী খাসিলত, এগুলোর বাইরে এসে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা, এবং যেটা আমরা বলি ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, সেবাটাই রাজনীতি, এই কাঠামোর মধ্যে নিয়ে যাওয়া। এইটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশের একটা, এবং যেটা আমরা আগে আলোচনা করলাম যে মোরাল ফ্যাব্রিক যেটা আমাদের নষ্ট হয়ে গেছে, সেটা যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে বাংলাদেশ একটা ধরেন কাঙ্ক্ষিত জায়গায় আস্তে আস্তে করে যাওয়া শুরু করবে। মনির হোসেন একটু যদি যোগ করতেন যে বাংলাদেশের সামনে রাজনীতির চ্যালেঞ্জ, বড় কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? দেখেন, আমি আসলে রাজনীতির চ্যালেঞ্জ বলতে আমি যদি মানে সরকার তো আসলে একা কোনো কিছুই করে না, বিরোধী দল, সরকারি দল এবং সিভিল সোসাইটি, অল দ্য স্টেক হোল্ডার্স সবাই মিলেই রাজনীতি। হ্যাঁ, তো এটার সবাই অনেকেই প্রভাবক হিসেবে কাজ করে, অনেকে ডিরেক্টলি কাজ করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমত সাধারণ মানুষের জীবন সম্পর্কিত যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আসলে আয়ত্তে রাখা, এবং এটা নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং যেই আসলে রাজনৈতিক জায়গা থেকে আমি যেটা দেখি যে
এই যে দলের ভেতরে অন্তঃকোন্দল এবং প্রত্যেকটা দলই গণতন্ত্রের কথা বলে, কিন্তু দেখা যায় যে নিজের জায়গা থেকে নিজের দলের ভেতরের অনেক অনেক কিছু আসলে আমরা দেখতে পাই যেটা আসলে গণতন্ত্রের সাথে যায় না। তো সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গা বিবেচনা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশের রাজনীতি তো আসলে শুধুমাত্র মানে রাজনৈতিক দলগুলো নিয়ে হয় না, সাধারণ মানুষের সাথে তো সম্পর্কিত। এই যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের মাধ্যমে যেই ধরনের আসলে সব জায়গাতে এক ধরনের মানে কি বলবো এটাকে, যে জনগণ বাদ দিয়ে আসলে নিজেদের দলীয় চিন্তা ভাবনা আসলে সব জায়গায় বেশি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের জায়গা থেকে একটা নিরপেক্ষ জায়গায় আসা উচিত। এবং আমি মনে করি যে সরকার যে সংস্কার ইস্যু, দেখেন মাঠে কিন্তু সংস্কারের কথা নাই, সংস্কারটা যে আসলে প্রয়োজন বাংলাদেশের জন্য এই নিয়ে আমাদের আবার কথা বলা শুরু করতে হবে। এটা কিন্তু সামনে এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এবং এই সরকারের চ্যালেঞ্জ হোক এটা আমরা চাই না। দেখেন এইখানে আমরা কিন্তু প্রত্যেক দিন আন্দোলন করতে চাই না, বাংলাদেশ স্থিতিশীল থাকুক এটা বিরোধী দলও চায়, সরকারি দলও চায়। সুতরাং আমার মনে হয় যে বিরোধী দলের সাথে এক ধরনের আলাপ আলোচনার মাধ্যমে যে ন্যূনতম যে ফান্ডামেন্টাল সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আসলে করা প্রয়োজন। শরীফুজ্জামান শরীফ, কিছু যদি যোগ করতে চান যে চ্যালেঞ্জ কেমন এই সরকারের সামনে? চ্যালেঞ্জ আছে, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, রাজনীতিতে চ্যালেঞ্জ আছে, রাষ্ট্র পরিচালনায় চ্যালেঞ্জ আছে, এমনকি বিএনপির ভেতরেও বিএনপির চ্যালেঞ্জ আছে। আমি মনে করি যে বিএনপির যতগুলো বড় চ্যালেঞ্জ আছে তার বড় একটা হচ্ছে বিএনপিকে কন্ট্রোল করা। ব্যক্তি তারেক রহমান তিনি তার ব্যক্তিগত কতগুলো আচরণের ভেতর থেকে যে বার্তাটা দিতে চাইছেন, বিএনপির নেতাকর্মীদের এখনো একটা বিরাট অংশ সেই বার্তার ধার কাছে যাচ্ছে না। তারা যে ধরনের অপরাধের মধ্যে যুক্ত হয়ে পড়েছে, গত 1.5 বছরে আপনি বিএনপিকে বিব্রত করেছে আসলে কারা? বিরোধী দল, অন্য দল না, বিএনপির নেতাকর্মীরাই, কর্মীরা। এবং এই জায়গাটায় তারা যেটা বলছে বাংলাদেশ ফার্স্ট, এটি কেবল স্লোগানে না, কাজের ভেতর থেকে আপনাকে দেখাতে হবে। আপনি প্রকাশ্য রাজনীতি, বৈদেশিক সংযোগ যা কিছু হক প্রকাশ্যে হতে হবে। গোপনে পর্দার অন্তরালে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি, বিদেশের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন, এগুলো আমরা দেখতে চাই না। আর বাংলাদেশের যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে আপনি মানুষকে রাস্তায় ডেকেছিলেন, সেটিকে ইফেক্টিভলি আপনাকে মানুষের সামনে দেখাতে হবে যে আমি পরিবর্তনটা চাই। যে সমস্ত কারণে আওয়ামী লীগ হয়ে উঠেছিল, সেই ঘটনাগুলো যদি পুনরাবৃত্তি হয় তাহলে আপনারাও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবেন। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। মনিরা শারমিন সময় দিয়েছেন, ভালো থাকবেন। অন্যদিন কথা শুনবো আপনার আবারও। রেজাল কবির রনি, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয়ই আলোচনার সুযোগ রয়েছে আবারও। দর্শক, মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ সমসাময়িক রাজনীতি, কূটনীতি নিয়েও আলোচনা করলাম। গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে এগিয়ে যাবে, অর্থনীতির সমৃদ্ধি হবে, মানুষের কল্যাণ হবে, এমন রাষ্ট্রটিও আমরা চাই। এমন বার্তা দিয়ে আসলে শেষ করতে চাই আজকের দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। শুভরাত্রি।